লেখিকা মাধবী ভট্টাচার্যের শেষ পর্যন্ত। কলেজের অ্যানুয়াল ফেস্টিভ্যাল চলছে, অডিটোরিয়ামে বিশাল ভিড়। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছতেই সুদীপদা খ্যাক করে উঠল, এত দেরি করলি কেন? তোর আবৃত্তি সবার আগে রেখেছিলাম। সরি সুদীপদা, তাড়াতাড়ি তো আসতে চাইছিলাম, কি করে যে দেরি হয়ে গেল। কাচুমাচু মুখে বললাম আমি। হয়েছে হয়েছে, পরপর দুটো গানের পরেই স্টেজে ডেকে নেব তোকে, রেডি থাকিস। ব্যস্ত হয়ে আবার স্টেজে উঠে গেল সুদীপদা। ও আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছে, তাই এত টেনশন। অনিন্দিতার গান শেষ হতেই সুদীপদার ভরাট গলার ঘোষণা শোনা গেল, এখন আপনাদের সামনে আবৃত্তি শোনাতে আসছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ংবদা মিত্র। পায়ে পায়ে স্টেজে উঠে গেলাম আমি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করলাম আমার আবৃত্তি। কবিগুরু লেখা সাধারণ মেয়ে। আবৃত্তি শেষ করে নেমে আসছি, দেখি সুদীপদা কেমন একটা চোখে তাকাচ্ছে আমার দিকে। চোখে চোখ পড়তেই বলল, তুই তো দারুণ আবৃত্তি করিস। আমি লজ্জা পেয়ে বললাম, থ্যাংক ইউ। সুদীপদা আর কিছু বলল না, কিন্তু ওর চোখ দুটো যেন কিছু বলতে চাইছিল আমাকে। ফিরে গিয়ে দর্শকদের ভিড়ে বন্ধুদের সঙ্গে বসলাম গিয়ে। সুদীপদা এভাবে তাকাচ্ছিল কেন আমার দিকে? এভাবে তাকিয়ে দেখার মতো কি আছে আমার মধ্যে? আমি জানি আমি অতি সাধারণ, তাই তো রবি ঠাকুরের সাধারণ মেয়ে আমার কণ্ঠে এত জীবন্ত হয়ে ওঠে। মেয়েটা আর আমি মিলেমিশে এক হয়ে যাই তখন। বন্ধুরা উচ্ছ্বসিত প্রশংসা করছিল আমার। তুই তো ছুপা রুস্তাম রে, কি দিলি ভাই, এত ভালো আবৃত্তি করতে পারিস, কই বললি না তো। আমি হাসি মুখে চুপ করে রইলাম। ওদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছিল। এত ভালো লাগার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা ধীরে ধীরে অধিকার করে নিচ্ছিল আমার হৃদয়। সুদীপদার মুগ্ধ চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছিল আমার মনের আনাচে কানাচে। আমি এ কলেজে এবছরেই ভর্তি হয়েছি বাংলা অনার্স নিয়ে। ছোটবেলা থেকে বাংলা সাহিত্যের প্রতি আমার তীব্র আকর্ষণ। বই পড়াই একমাত্র নেশা আমার, তবে পাঠ্য বই নয়। আমি মেধাবী নই একেবারেই, বলতে গেলে অতি সাধারণ মানের ছাত্রী আমি। তবে এবারে নিজের ভালো লাগার বিষয় নিয়ে পড়ছি, আশা করছি রেজাল্ট ভালোই করব। সুদীপদাকে আমি প্রথম দেখেছি কলেজের অ্যানুয়াল ফেস্ট শুরু হবার আগেই। ও আমাদের কলেজের কালচারাল সেক্রেটারি, থার্ড ইয়ার কেমিস্ট্রি। ফেস্ট শুরু হবার 1 মাস আগে থেকেই কলেজের নানা জায়গায় নোটিশ পড়ছিল, ইচ্ছুক অংশগ্রহণকারীদের যোগাযোগ করতে বলা হচ্ছিল কালচারাল সেক্রেটারির সাথে। সেই মতো আমি গেছিলাম ওর সাথে দেখা করতে। আবৃত্তি করতে চাই শুনেই ও বলল, 2 লাইন আবৃত্তি করে শোনা দেখি। আমি শুরু করলাম। সেই মুহূর্তে এটাই মনে পড়েছিল, স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই, স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে, কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই, টান লাগাই তোর বিনুনি ধরে, স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই, স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে, স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই, কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে। এইটুকু শুনিও বলল, বাহ ভালো হচ্ছে, কার লেখা রে? জয় গোস্বামী, বললাম আমি। ঠিক আছে, তোর নামটা নিয়ে নিলাম, ভালো করে প্র্যাকটিস করিস। সেই প্রথম দেখা ওর সাথে। তারপর মাঝে মাঝে দেখা হয়েছে করিডোর ধরে, নিজের ক্লাসে দৌড়ে যাওয়ার পথে, কলেজে ঢোকার মুখে গেটের সামনে, অফ পিরিয়ডে কলেজ ক্যান্টিনে। প্রতিবারই ও বলেছে, কিরে প্র্যাকটিস করছিস তো? আমি হাসি মুখে মাথা হেলিয়েছি। আমি একটু অন্তর্মুখী স্বভাবের, কথা বলতে পারি না বেশি। তবে কেন জানি এই ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছে করতো খুব। মনে হতো এই ছেলেটার সাথে বন্ধুত্ব করতে পারলে বেশ হয়, তবে শুধুই বন্ধু, এর চেয়ে বেশি কিছু মনে হয়নি আমার। আজ সুদীপদার সেই মুগ্ধ অপলক দৃষ্টির সামনে একরাশ ভালো লাগা গায়ে মেখে মনে হচ্ছিল, না না, শুধু বন্ধু নয়, আরো বেশি করে ওকে চাই আমি। কিন্তু সে কথা প্রকাশ করার মতো সাহস নেই আমার, প্রকাশ করার মতো ভাষা ও জানা নেই। ফেস্টের পর থেকে যেন জীবনটাই পাল্টে গেল আমার। প্রথমবার যেন প্রেমে পড়ার মানেটা বুঝতে পারছিলাম আমি। এর আগে 2-1 জনকে ভালো লাগেনি এমন নয়, কিন্তু এরকম অনুভূতি কখনো হয়নি আমার। সুদীপদাকে না পেরে মরেই যাব এই ভাবনাতে পাগল হয়ে উঠেছিলাম আমি। কিন্তু ও কি আমায় পছন্দ করে?
বুঝতে পারি না কিছুতেই। মাঝে মাঝে দেখা হয় ওর সাথে, দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকে ও, কিন্তু কাছে এসে কথা বলে না। আর আমিও নিজের থেকে এগোতে পারি না কিছুতেই। প্রতিদিন ফেসবুকের প্রোফাইল খুলে আদরের হাত বোলাই ওর প্রতিটা ছবিতে, ঠোঁট ছোঁয়াই ওর ছবিতে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি না। কি এক লজ্জায় প্রতিবার আমার আঙুল কিছুতেই টাচ করতে পারে না অ্যাড ফ্রেন্ড অপশন। নিজের পাগলামিতে নিজেরই হাসি পায়। মনে হয় সুদীপদা যদি জানতে পারতো আমার এই পাগলামির কথা। এক সন্ধ্যায় ফেসবুক খুলে চমকে গেলাম, বুক ধড়াস করে উঠল আমার। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সুদীপদা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমার হার্ট এত জোরে জাম্প করছিল, ভয় হচ্ছিল কখন বন্ধই না হয়ে যায়। কাঁপা কাঁপা আঙুলে রিকোয়েস্ট কনফার্ম করলাম। সঙ্গে সঙ্গে আরেক চমক, সুদীপদার মেসেজ ঢুকলো তক্ষুনি। কেমন আছিস মিস প্রিয়ঙ্বদা? ও অনলাইন ছিল নাকি? বুক ধড়াস ধড়াস করছে আমার। কোনো মতে টাইপ করলাম, ওই চলছে। তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে খুব, তাই রিকোয়েস্ট পাঠালাম। কলেজে তো তোকে একা পাওয়াই যায় না। এসব কি লিখছে ও? নিজের চোখকে অবিশ্বাস হচ্ছে আমার। ইচ্ছে হলো লিখি, আমার সঙ্গে একা একা কি কথা বলতে চাও তুমি? কিন্তু আমি লিখলাম, কেন কথা বলতে চাও? বাবা, এত ট্যালেন্টেড মানুষের সাথে ভালো করে আলাপ করতে ইচ্ছে হয় না? ট্যালেন্টেড? আমি লজ্জা পেলাম একটু। ট্যালেন্টেড নোস? তোর মতো আবৃত্তি করতে কজন পারে? সেদিন তো তুই চমকে দিয়েছিস অনেককেই। আমি কান পাতলেই এখনো যেন শুনতে পাই তোর সেই আবৃত্তি। এত সুন্দর করে বলছিলি, মনে হচ্ছিল তুই নোস, সে সাধারণ মেয়েটি যেন দাঁড়িয়ে আছে আমাদের সামনে। কি করে পারিস রে? মোটেই তেমন কিছু নয়, তুমি কিন্তু বাড়িয়ে বলছো। সুদীপদার কাছ থেকে এত প্রশংসা পেয়ে সত্যিই আমার লজ্জা করছে খুব। শোন প্রিয়ঙ্বদা, বিনয়ী হওয়া ভালো, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। নিজের ট্যালেন্টের কদর করতে শেখ। ইচ্ছে হলে তুই নামী আবৃত্তিকার হতে পারবি, বা অভিনয়ও করতে পারিস সুযোগ পেলে। ও আমার এত প্রশংসা করছে কেন? আমার লজ্জা করছে খুব। বুকের মধ্যে বৃষ্টির রিমঝিম, বৃষ্টি ভেজা হৃদয়ের সুধা গন্ধে ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ছি আমি। ও কি জানে আমি ওকে কি তীব্রভাবে চাই? অফ পিরিয়ডে গার্লস কমন রুমে আমার পাশে বসে ইমলি ফিসফিস করে বলল, এই দেখ আমার নতুন বয়ফ্রেন্ড অভ্র, কি হট না? ইমলির মোবাইলের স্ক্রিন জুড়ে হাসি মুখ এক তরুণের ছবি। সত্যি ছেলেটা ভারী সুন্দর। আমার যদিও ছেলেটার জন্য মায়া হচ্ছিল। বেচারা জানে না কার পাল্লায় পড়েছে। দুদিন পর পর বয়ফ্রেন্ড পাল্টানো ইমলির একটা হবি। স্কুলবেলা থেকে ইমলি আমার প্রিয় বান্ধবী হলেও ওর এই স্বভাবটা খুব বাজে লাগে আমার। ভালোবাসা কি খেলার জিনিস নাকি? যখন তখন যাকে তাকে আই লাভ ইউ বলে দাও, তারপর দুদিন ঘোরাঘুরি করার পর ব্রেকআপ করে নতুন কাউকে খুঁজে নাও। আশ্চর্য লাগে, যারা ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলে তাদের দরজাতেই যেন ভালোবাসা বারবার ঘুরে ঘুরে আসে। আমি মুখ বাঁকিয়ে বললাম, আবার আরেকটা জুটিয়েছিস? পারিসও বটে। কোথা থেকে পাস রে এদের? ছিপ ফেলতে জানতে হয় বস, বড় মাছ এসে ঠিক ছিপে ধরা পড়বেই। চোখ নাচাই ইমলি। উফ, এভাবে বলিস না, খুব বাজে লাগে। তোর খারাপ লাগে না? এই তো কদিন আগেই তো ধ্রুবর সাথে ঘুরছিলি, এখন দুম করে ওকে ছেড়ে দিলি। সে বেচারা তো ভালোবাসতো তোকে, কেন কষ্ট দিলি ওকে? ধ্রুব আমাকে ভালোবাসতো? হাসাস না আর। দেখ গিয়ে, ও আমার আগে আরেকটা গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছে। হাসছিল ইমলি। মানে কি? মানে আবার কি, এসব ভালোবাসা টাসা সব ফালতু। কেউ কাউকে ভালোবাসে না, শুধু ইউজ করে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। ধ্রুব টাইম পাসের জন্য একজন গার্লফ্রেন্ডের দরকার ছিল, আমি সেই প্রয়োজন মিটিয়েছি। বিনিময় এতদিন ধরে ফ্রিতে ঘুরে বেরিয়েছি, ইচ্ছে মতো খেয়েছি, দামি দামি উপহার পেয়েছি। আর কি চাই বল? এখন এই রিলেশনে বোর হচ্ছি, তাই ব্রেকআপ আর নতুন রিলেশনে জড়িয়ে পড়া কি মজা না? কোনো দায়বদ্ধতা নেই, পিছুটার নেই, একেবারে মুক্ত জীবন। আমি হা হয়েছিলাম একেবারে। কি সর্বনেশে কথা বলছে ইমলি? ভালোবাসা ফালতু মানে? আমি যে ভালোবাসি সুদীপদাকে, সেটাও কি ফালতু? না না, সুদীপদাকে ছেড়ে যাবার কথা তো ভাবতেও পারি না আমি। বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু ওর ভালোবাসা চাই। ইমলিকে বলবো ভেবেছিলাম সুদীপদার ব্যাপারে, কিন্তু এখন আর উৎসাহ পাচ্ছি না একেবারেই। ও তো বোঝেই না ভালোবাসা কি। সুদীপদা এখন প্রতিদিন সময় পেলেই চ্যাট করে আমার সাথে। আমিও অপেক্ষা করে থাকি ওর মেসেজের জন্য। এমন বিশেষ কিছু কথা হয় না আমাদের মধ্যে, মামুলি সব কথাই হয়। তবু এইটুকুই যথেষ্ট আমার জন্য। যতক্ষণ ওকে কাছে পাই, মনে হয় আমার চেয়ে সুখী আর কেউ নয়।
কলেজেও দেখা হলে কথা হয় আমাদের, ওই সাধারণ কথাবার্তাই, কিন্তু যতক্ষণ কথা হয় ওর চোখ দুটো ছুঁয়ে থাকে আমাকে। আমি ভিজে যেতে থাকি মনে মনে। একদিন রাতে চ্যাট করার সময় সুদীপদা বলল, কাল একবার আমার সাথে দেখা করিস ক্যান্টিনে, কথা আছে। সেই রাতে ঘুম হলো না আমার। কি কথা আছে ওর, কি বলতে চায় ও আমাকে? আধো ঘুম আধো জাগরণে মাথার মধ্যে গুনগুন করে চলল দুটো শব্দ, কথা আছে, কথা আছে, কথা আছে। পরদিন একটু সেজেগুজে কলেজে রওনা হলাম। বুক দুরু দুরু করছে নার্ভাসনেসে, যদিও একটু হাসি পাচ্ছিল মনে মনে। আমি কি ডেটে যাচ্ছি নাকি? সুদীপদা হয়তো এমনিই ডেকেছে, আমি এত সব ভাবছি কেন কে জানে। অফ পিরিয়ডে পায়ে পায়ে পৌঁছে গেলাম ক্যান্টিনে। অনেকেই আছে সেখানে। সুদীপদা কোণের দিকের একটা টেবিলে বসেছিল একা একা। আমাকে দেখি হাত তুললো, এই যে এদিকে। আমি গিয়ে বসলাম সুদীপদার সামনে। ও তাকিয়ে আছে আমার দিকে, কিচ্ছু বলছে না। আমিও কথা বলতে পারছি না, তাকাতেও পারছি না ওর দিকে। একটা নেভি ব্লু টি শার্টে কি সুন্দর দেখাচ্ছে ওকে, মনে হচ্ছে তাকালি আর চোখ সরাতে পারবো না আমি। বাহ, তোকে খুব সুন্দর লাগছে। চমকে চোখ তুললাম আমি। ও মুগ্ধ চোখে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল সেখানেই। বিহবল চোখে ওর দিকে তাকিয়ে রইলাম আমি। ও হাত বাড়িয়ে আমার হাতটা ধরলো আলতো করে, প্রায় ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসি প্রিয়া। যত তোর সাথে মিশছি বুঝতে পারছি তোকে ছাড়া থাকতে পারবো না আমি। তুই কি সবসময় আমার হয়ে থাকবি, শুধু আমার? আমি কেঁপে উঠলাম। এ কি নামেও ডাকলো আমায়, প্রিয়া? ও কি প্রপোজ করছে আমাকে? প্রিয় পুরুষ কি এত সহজেই ধরা দিল? আমি কথা বলতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না। উত্তরের আশায়ও তাকিয়ে আছে আমার দিকে। আমার জিভ ঠোঁট শুকিয়ে আসছে, কথা বলবো কি করে? কোনো মতে ঠোঁটটা ফাঁক করলাম অল্প। ও আমার হাতে চাপ দিয়ে বলল, ঠিক আছে, এক্ষুনি কিছু বলতে হবে না তোকে, ভেবে নে দুদিন, তারপর জবাব দিস, তাড়া নেই কোনো। তুই কি পাগল হয়েছিস? সুদীপদা তোকে প্রপোজ করেছে আর তুইও অমনি হ্যাঁ বলে দিলি? ইমলি খুব রেগে গেছে। কেন? আমি তো ওকে ভালোবাসি, হ্যাঁ বলবো না কেন? আমি অবাক। অনেক ভেবেচিন্তে ইমলির সঙ্গে সবকিছু শেয়ার করাই ঠিক মনে হয়েছিল আমার। আসলে এত বড় একটা আনন্দের খবর কারোর সাথে শেয়ার করতে না পারলে কি ভালো লাগে? কিন্তু শোনার পর থেকে এমন ক্ষেপে গেছে ইমলি। শোন পিউ, তুই খুব নরম আর সহজ সরল একটা মেয়ে, এসব প্যাচ তুই বুঝবি না। ইমলি অনেক আগে থেকে চেনে আমায়। আমার মা বাবা আর দাদার মতো ও আমাকে পিউ বলেই ডাকে। কিসের প্যাচ? আর আমিও অবাক হয়ে বললাম, তোর আর সুদীপদার একটুও মেলে না। ও দারুণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঝকঝকে স্মার্ট, দেখতেও দারুণ সুন্দর। ও কি করে তোর মতো সাধারণ একটা মেয়েকে ভালোবাসতে পারে? কিছু মনে করিস না, তুই শুধু সাধারণ না, তুই একটু ব্যাক ডেটেডও। সুদীপদা তোকে ভালোবাসতেই পারে না। ভালোবাসাকে জেনে বুঝে হয়। তাছাড়া তোর জীবনে যদি অতগুলো ভালোবাসা আসতে পারে, তবে আমার কেন একটাও হতে পারে না? আমারগুলো একটাও ভালোবাসা ছিল না, তোকে আগেই বলেছি। ওগুলো ছিল শুধু টাইম পাস। সুদীপদার কাছেও একটা খেলা। সরে আয় পিউ, কষ্ট পাবি নইলে। আমি জবাব দিই না ইমলির কথায়। কাকে বিশ্বাস করব, এত দিনের বন্ধুকে, নাকি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া সুদীপদাকে? বুঝতে পারছি না কিছু। সেদিন বিকেলে পার্কের বেঞ্চে পাশাপাশি বসে আমি সুদীপদাকে বললাম, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো? কষ্ট দেবে না তো আমায়? ও অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর ধীরে ধীরে বলল, হঠাৎ এরকম কেন মনে হলো তোর? তোমার সঙ্গে আমার কিছুই মেলে না যে? আমি খুব সাধারণ একটা মেয়ে। এরকম একটা মেয়েকে কতদিন মনে রাখবে তুমি? তুই সাধারণ? কে বললো তোকে? সুদীপদা অবাক হয়ে বলল, কে আবার বলবে, আমি জানি। তাছাড়া ইমলিও বলেছে তোমার মতো একটা ছেলে আমাকে নাকি ভালোবাসতেই পারে না, সবটাই তোমার একটা খেলা। ইমলি? ওই যে প্রজাপতির মতো ফরফর করে উড়ে বেড়ায়, খুব কথা বলে, তোর সেই বান্ধবী? ওর নাম তো ইমন। সেই, বললাম আমি। ইমলি বলল, আর তুইও মেনে নিলি? জানি না, বড্ড ভয় করে আমার। তোমার কাছে এই ভালোবাসা শুধুই টাইম পাস নয় তো? যখন মনে হবে দূরে ছুড়ে দেবে আমাকে। দুহাত দিয়ে জড়িয়ে ধরলো আমাকে। কি বলছিস এসব? ছেড়ে যাব বলেই কি কাছে এসেছি? আমি তোকে ভালোবাসি প্রিয়া, বুঝতে পারিস না তুই? সুদীপদা আমাকে জোরে আঁকড়ে ধরেছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওর হৃদয়ের প্রতিটা স্পন্দন। ওই তো শোনা যাচ্ছে প্রতিটা স্পন্দনে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শিউরে উঠলাম। ইমলিটা খুব মিথ্যুক, ওর কথায় আর কখনো বিশ্বাস করব না আমি। সুদীপদা বেশ কদিন ধরে কলেজে আসছে না। কি ব্যাপার?
ফোন করলে ধরছেও না, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অনলাইন দেখাচ্ছে না ওকে, মেসেজগুলোরও কোনো রিপ্লাই নেই। তাই কি হয়েছে ওর? চিন্তায় চিন্তায় প্রায় পাগল হয়ে উঠছিলাম আমি। ইমলিকে বলতেও বলল, ওর বাড়িতে চলে যা, এত চিন্তার কি আছে? বাড়ির ঠিকানা জানি না রে। ঠিকানা বের করা কি এমন কাজ? থাক, আমার সাহস নেই হুট করে ওর বাড়িতে হাজির হবার। তাহলে বসে থাক, আমার সামনে নাকি কান্না কাঁদবি না, বিরক্ত হয়ে বলল ইমলি। আমি যে কি করব বুঝতেই পারছিলাম না, কি করে খবর পাবো ওর। প্রতিদিন মেসেজ করে যাচ্ছি ওকে, কিন্তু সাড়া তো পাচ্ছি না। কয়েকদিন পর এক রাতে হঠাৎ দেখলাম ও অনলাইন হয়েছে, কিন্তু আমার মেসেজগুলো ওর কোনো রিপ্লাই দেয় না, ওগুলো শুধু সিন হয়ে আছে। তবে কি ইমলির কথাই সত্যি? সুদীপদা এখন ছুঁড়ে ফেলে দিতে চাইছে আমাকে? না না, তাই কি করে হয়? আমি পাগলের মতো মেসেজের পর মেসেজ করতে থাকলাম ওকে। অবাক হয়ে দেখলাম প্রতিটা মেসেজ সিন হচ্ছে, কিন্তু রিপ্লাই আসছে না কোনো। কয়েকদিনে যেন সুদীপদা বদলে গিয়ে একেবারে অচেনা কোনো মানুষ হয়ে উঠেছে। আমি সহ্য করতে পারছিলাম না। হঠাৎ করে ওর মেসেজ এসে ঢুকলো একটা, তোকে সামনাসামনি সব বলবো, আশা করছি বুঝতে পারবি তুই। ব্যাস, তারপরেই অফলাইন হয়ে গেল। আমাকে কিছু বোঝার সুযোগই দিল না। কি বলতে চায় ও জানতেই হবে আমাকে। পরদিন কলেজে ছুটে গেলাম পাগলের মতো, ওকে নিশ্চয়ই আজ কলেজে পাবো, কিন্তু না, আসেনি। আজও আসেনি ও। আর নিজেকে সামলাতে পারলাম না আমি। ইমলির সামনে হু হু করে কেঁদে ফেললাম। বললাম, তুই ঠিক বলেছিলি ইমলি, ভালোবাসা টাসা সব ফালতু, সব মিথ্যে। সুদীপদা ঠকিয়েছে আমাকে। ইমলি সব শুনে বিরক্ত মুখে বলল, তুই এত বোকা। আমি হলে ওই ছেলেটাকে এমন নাচাতাম না, মনে রাখতো অনেকদিন। জানতাম ও তোকে ভালোবাসে না মোটেই, শুধু মজা করতে চেয়েছিল কয়েকদিন। কিন্তু কেন, কেন ও এমন করবে আমার সাথে? কেন? যদি মজাই হয়ে থাকে তবে আগেই আমাকে বললো না কেন? বললে পরে মজাটা থাকতো বুঝি? ইমলি আরো বিরক্ত। কান্না বন্ধ কর, বাড়ি চল এখন, ভুলে যা ওই হারামিটাকে। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে বলল ইমলি। কি হারামি ইমলি? চমকে তাকালাম দুজনে। সুদীপদা দাঁড়িয়ে আছে সামনে। ও কখন এলো? তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিলাম আমি। ও আর আমার নয়, সব মিথ্যে হয়ে গেছে এক লহমায়। তোর সঙ্গে কথা আছে আমার, এদিকে তাকা। তাকালাম আমি। আর কি বলতে চায় ও? চল ক্যান্টিনে গিয়ে একটু বসি। ইমলি তুইও চল, বলল সুদীপদা। না, আমরা কোথাও যাব না, চল পিউ, বাড়ি চল। শক্ত মুখে বলল ইমলি। না, ওর সঙ্গে কথা আছে আমার, আর সেটা এক্ষুনি বলতে হবে। ধমকে উঠল সুদীপদা। আমিও জানতে চাই ওর কি বলার আছে, তাই ইমলিকে বললাম, চল দেখি ও কি বলতে চায়। ক্যান্টিনে গিয়ে বসে কিছুক্ষণ চুপ করে রইল সুদীপদা। ইমলি একসময় অধৈর্য হয়ে বলল, কি বলবে বলো, এত দেরি করছো কেন? সুদীপদা হাত বাড়িয়ে আমার হাতটা ধরলো, সেদিনের মতো। কিন্তু সেদিনের আর আজকের মধ্যে বিস্তর ফারাক, সেটা আমি জানি। সবকিছু বদলে গিয়েছে এ কদিনে। তুই আমাকে ভুল বুঝিস না প্রিয়ঙ্বদা, আমি ভাবতাম তোকে আমি ভালোবাসি, কিন্তু আমি ভুল ছিলাম। পুরোটাই আসলে একটা ইনফ্যাচুয়েশন ছিল। সেটা তখন বুঝতে পারলাম যখন দইতাকে দেখলাম। তোর সেদিনের আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছিলাম আমি, তাই হয়তো তোর প্রতি সাময়িক মোহ তৈরি হয়েছিল আমার। এখন আমি বুঝতে পারছি আমি আসলে দইতাকে ভালোবাসি, তোকে নয়। প্লিজ পারলে ক্ষমা করে দিস আমায়। আমার মনে হচ্ছিল সব ভুল শুনছি, ও আসলে এসব কিছুই বলছে না। এত নিষ্ঠুরভাবে সত্যিটা বলে দিল। কখন ঝরঝর করে দু চোখ বেয়ে জল নামছে বুঝতেই পারিনি। হুঁশ ফিরল ইমলির চিৎকারে। শালা, আমি জানতাম এরকমই কিছু হবে। আমার বন্ধুটাকে কষ্ট দেবার আগে মনে ছিল না, এখন কায়দা করে ইনফ্যাচুয়েশনের দোহাই দিয়ে ক্ষমা চাওয়া হচ্ছে। খুব সাধু সাজা হচ্ছে, তাই না? চারপাশে যা ঘটছে কিছুই স্পর্শ করছিল না আমাকে। কেমন একটা ঘোরের মধ্যে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হেঁটে গেলাম আমি। যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাকে, এক্ষুনি, এই মুহূর্তে। হঠাৎ পেছন থেকে হাত টেনে ধরলো কেউ। এত রাগ! একবার জানতেও চাইলি না দইতাকে? আমি জবাব দিলাম না, হাত ছাড়িয়ে নিতে চাইলাম প্রাণপণে, কিন্তু শক্ত করে ধরে রেখেছে আমার হাত। আমি তোকে প্রিয়া বলে ডাকি না? দইতা শব্দের অর্থ যে প্রিয়া, সেটা জানিস? দইতা মানে তুই রে বোকা। তোকে ছাড়া আর কাউকে ভালোবাসি না আমি, কিন্তু তুই আমায় এত কম বিশ্বাস করিস। ইমলি যা বলছে তাই বিশ্বাস করছিস বোকার মতো? ধরেই নিলি যে আমি ঠকিয়েছি তোকে? কিন্তু তুমি যে বললে, বিস্ময়ে আমার মুখ হা। আমি বললাম, তুইও কোনো প্রশ্ন করলি না, কারণ তুই ধরে নিয়েছিলি ইমলি যা বলছে তাই ঠিক। আমি অসুস্থ ছিলাম কদিন, একটু সুস্থ হবার পর ফেসবুক খুলতেই তোর অজস্র মেসেজ দেখে একটু মজা করতে ইচ্ছে হলো। তোর অতি পাকা বন্ধু ইমলি কিভাবে তোর মাথা খাচ্ছে সেটাও একটু দেখতে ইচ্ছে হলো। ব্যাপারটা এত সহজে করা যাবে বুঝতেই পারিনি। আমার ভালোবাসার প্রতি তোর একেবারেই বিশ্বাস নেই দেখছি। আমি স্থানকাল পাত্র ভুলে একেবারে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে।
কেন এভাবে মজা করলে তুমি? আমাকে কেন কষ্ট দিলে এভাবে? আমি কি করে জানবো তুই এত সহজেই কষ্ট পাস? আর কষ্ট পেলি বলেই না পাওয়ার আনন্দটা বুঝলি? ভালোই তো হলো। হাসছিল সুদীপদা। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। এটাই বুঝি প্র্যাকটিক্যালি করে দেখালে সুদীপদা? হাসতে হাসতে আমার পাশে দাঁড়িয়ে বলল ইমলি। আমি কটমট করে তাকালাম ওর দিকে। এই দৃষ্টির একটাই মানে, সব ভালোবাসা ফালতু হয় না ইমলি, সব ভালোবাসা মিথ্যেও নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।